কি হয়েছে হুর? এনিথিং রং? মাথা তুলে তিনজনকে একবার দেখলো, ক্লাসেও একবার চোখ বুলালো। অর্ধেকের বেশি স্টুডেন্ট প্রায় চলে গিয়েছে। স্নেহার দিকে তাকিয়ে মাথা নাড়িয়ে না জানালো। ভ্রু খানিকটা আরও কুঁচকে এলো স্নেহার। যদি কোনো সমস্যা না থাকে তাহলে মেয়েটা এভাবে বসে আছে কেন, সেটাই বোধগম্য হচ্ছে না তাদের। মুক্তা বলে, কিন্তু তোকে দেখে তো মনে হচ্ছে না তুই ঠিক আছিস। যেভাবে জড়সড় হয়ে বসে আছিস মনে হচ্ছে খুব ভয় পেয়েছিস। কি কারণে ভয় পাচ্ছিস বলতো? কেউ কি তোকে কিছু বলেছে? চোখ জোরে ছলছল হয়ে উঠল হুরের। ভরকে গেল তিনজন। কান্না করার মতো কোনো কারণ খুঁজে পেল না তারা। কিছুটা বিচলিতও হলো। স্নেহা আরও কিছু জিজ্ঞেস করার পূর্বে এমন সময় আকাশ উপস্থিত হলো তাদের মাঝে। হুরের দিকেও একবার চোখ বুলিয়ে স্নেহাকে প্রশ্ন করে, কি হয়েছে? ও এভাবে বসে আছে কেন? স্নেহা চিন্তিত হয়ে বলে, কি জানি, সে কখন থেকে জিজ্ঞেস করছি কি হয়েছে, কিন্তু কোনো কিছু বলছে না। আকাশ এবার হুরের দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করে, কিন্তু ব্যর্থ হয়। তাই সহসা হুরকে জিজ্ঞেস করে, হুর, তোমার কি শরীর খারাপ করছে? হুর এবার মাথা তুলে আকাশের দিকে তাকালো, করুণ স্বরে বলল, তুমি প্লিজ চলে যাও, আমি ওদের সাথে আসছি, আর আমার শরীর খারাপ করছে না। চিন্তামুক্ত হলো সবাই। হুরের কথা মান্য করে চলে গেল সবাই। ক্লাস ফাঁকা হয়ে গেল। স্নেহা, মিম, মুক্তা ঘিরে ধরল হুরকে। মুক্তা বলে, হুর প্লিজ বল কি হয়েছে? এভাবে কান্না করছিস কেন? দেখ বাসায় যেতেও তো লেট হচ্ছে, তাই না? ভনিতা না করে কান্না কেন করছিস তা বল। আচানক ডুকরে কেঁদে উঠল হুর। দুহাত দিয়ে মুখ চেপে ধরে দাঁড়ালো। পিছন ঘুরল। আটকে উঠল মিম, মুক্তা, স্নেহারা। রক্তে সাদা জামা লাল টকটকে হয়ে গেছে। জামার অনেকটা অংশ রক্ত লেগে আছে। দেখতে খুব বিশ্রী লাগছে। ওর মুখে হাত চেপে ধরে আবারও বসে পড়ল। মিম উদ্বিগ্ন হয়ে বলল, ইয়া খোদা, এটা কখন হলো? তোর অবস্থা তো একদম শোচনীয়। এখন কি করবি? কান্নার শব্দ কিছুটা বেড়ে গেল হুরের। ভয় প্লাস লজ্জায় মরে যেতে ইচ্ছে করছে তার। কিভাবে সে এখন বাড়ি যাবে? কিভাবে রাস্তা দিয়ে এই অবস্থায় যাবে? এসব ভেবে আরও কান্না পাচ্ছে তার। মিমকে এভাবে উদ্বিগ্ন হতে দেখে স্নেহা শান্ত স্বরে হুরকে প্রশ্ন করে, এত চিন্তা করো না হুর, তোমার কাছে কি ন্যাপকিন আছে? তো অবস্থায় হুর মাথা নাড়ালো, যার মানে এখন এই সমস্যা থেকে বের হওয়ার মতো তার কাছে কোনো উপায় নেই। দীর্ঘশ্বাস ছাড়ল স্নেহা। হাতে থাকা ঘড়ির দিকে তাকিয়ে সময় দেখে নিল। 2টা প্রায় হতে চলল। এ সময় এখানের ফার্মেসি খোলা থাকে না। বিপদ আসলে সব জায়গা দিয়েই আসে। কপাল চাপড়ালো স্নেহা। এই পরিস্থিতি থেকে বের তো হতে হবে। স্নেহা হুরকে সান্ত্বনা দিয়ে বলল, তুমি কেঁদো না হুর, আমি ফার্মেসি থেকে প্যাড নিয়ে আসতেছি, তুমি কিছুক্ষণ অপেক্ষা করো। মিমকে নিয়ে বের হয়ে গেল স্নেহা। ফাঁকা রুমে হুর আর মুক্তা অবস্থান করছে। মুক্তা বারবার হুরকে এটা ওটা বলে কান্না থামাতে বলছে, কিন্তু হুরের কান্না থামবার নয়। সে একবার যেহেতু কান্না করার উদ্যোগ নিয়েছে, যতক্ষণ না পর্যন্ত এই বিপদের উপায় বের করতে পারবে ততক্ষণ পর্যন্ত কান্না তার থামবে না। প্রায় 10 মিনিট পর স্নেহা আর মিম আসে। শূন্য হাতে তাদের ফিরতে হয়। এ সময় যে তারা ফার্মেসি খোলা পাবে না তা আগেই ধারণা করেছিল। যদি ভাগ্য ভালো হয় তাহলে ফার্মেসি খোলা পাবে ভেবে একটু আশা নিয়ে গিয়েছিল। মিম আর স্নেহার হাত খালি এবং মুখ নিরাশতার ভাব দেখে মুক্তা বুঝে গেল কাঙ্ক্ষিত জিনিসটি তারা পায়নি। চিন্তার রেশ বেড়েই চলল। সময় এখন 2টো পার। বাসায়ও যেতে হবে তাদের। তবে এই মেয়েকে এইভাবে একা ফেলে যাওয়া যাবে না। অনেক চিন্তা ভাবনা করার পর মুক্তা বলে, মিম, স্নেহা, এক কাজ করি, প্রিন্সিপালের কাছে গিয়ে বলি হুরের ফ্যামিলিকে জানিয়ে দিতে যে হুর অসুস্থ হয়ে পড়েছে। তাছাড়া আর কোনো করণীয় তো চোখে পড়ছে না। মেয়েটাকে এভাবে একা ফেলেও তো যেতে পারি না আমরা। এমনি তো আমাদের লেট হচ্ছে ফিরতে। সঠিক সময় বাসায় পৌঁছতে না পারলে আম্মুও টেনশন করবে। মুক্তার কথায় যুক্তি আছে বলে মনে হলো মিম আর স্নেহার। সায়জা নিয়ে বলল, হ্যাঁ, এটাই করলে ভালো হবে। ঝট করে মুখ থেকে হাত সরিয়ে নিল হুর। সারা মুখশ্রীতে আতঙ্ক ছেয়ে গেল। আতঙ্কিত স্বরে বলল, একদম না, তোমরা প্লিজ প্রিন্সিপাল স্যারের কাছে যেও না। মুক্তা রাগান্বিত হয়ে বলে, একদম কথা বলবি না তুই। এখন যদি তোর বাড়িতে খবর না দিই তাহলে তুই কিভাবে বাসায় যাবি? এইভাবে যেতে চাস বাড়িতে? রাস্তার কুকুরদের নিজের বিধ্বস্ত অবস্থা দেখাতে চাস? যদি চাস তাহলে চল, তোকে এইভাবেই সারা রাস্তা হাঁটিয়ে নিয়ে যাব আমরা। দমে গেল হুর।
সে যে এভাবে বাড়ি যেতে পারবে না, কিন্তু বাড়িতে জানাবে মানে কাকে জানাবে? তার যে আপন মানুষ নেই তা তো তার বন্ধুরা জানে না। আবারও কান্নায় ভেঙে পড়ল হুর। কান্না যেন তার আপনজন, পরম আত্মীয়। মিম মুক্তা মিলে চলে গেল প্রিন্সিপালের কাছে। প্রিন্সিপালকে জানালো হুর অসুস্থ। সে যেন তার পরিবারকে জানিয়ে দেয়। প্রিন্সিপাল ভয় পেয়ে যায় হুরের অসুস্থতার কথা শুনে। জীবনে এই প্রথমবার হয়তো তিনি এতটা ভয় পেয়েছেন অপরিচিত একটা মেয়ের অসুস্থতার কথা শুনে। কারণটা অবশ্য রুদ্ধের জন্য। মেয়েটার সাথে রুদ্ধের সম্পর্ক জড়িত আছে। রুদ্ধের কাজিন সে। এখন যদি কোনো ক্রমে মেয়েটির কোনো কিছু হয়ে যায় এবং রুদ্ধ তাণ্ডব লাগিয়ে দেয়, তাহলে কলেজের আশেপাশেও প্রিন্সিপালের নাম থাকবে না। কপালে ঘামের খেলা চলছে, তবে মোছার প্রয়োজন মনে করছে না সে। টেবিল থেকে ফোন হাতে নিয়ে দ্রুত রুদ্ধকে ফোন লাগায়। কাঁপা কাঁপা স্বরে জানিয়ে দেয় তার কাজিন অসুস্থ হয়ে পড়েছে। হুরের অসুস্থতার কথা শুনে রুদ্ধ শান্ত সুরে বলল, আসছি। রুদ্ধের শান্ত স্বরের কথা শুনে ভীত ভাব কমল না প্রিন্সিপালের। মেয়েটির অবস্থা কেমন তা জানার জন্য মনটা আকুপাকু করছে। প্রিন্সিপাল সামনে দাঁড়িয়ে থাকা মেয়ে দুটির উদ্দেশ্যে বলল, হুরমামুনি কোথায় এখন? বেশি কি অসুস্থ হয়ে পড়েছে? আমায় নিয়ে চলো তার কাছে। প্রিন্সিপালের কথা শুনে কিছুটা ঘাবড়ে গেল মিমার মুক্তা। প্রিন্সিপালকে আটকে দিয়ে বলল, স্যার আপনি প্লিজ চিন্তা করবেন না, আমরা হুরের সাথেই আছি। হুরের পরিবার থেকে কেউ আসলে দয়া করে আপনি আমাদের একটু জানাবেন। ততক্ষণ পর্যন্ত আমরা আছি হুরের সাথে। প্রিন্সিপাল কোনো কিছু বলতে গিয়েও বলতে পারল না। মিম মুক্তা চলে আসলো তাদের ক্লাসে। মেয়েটা এক কোণে গুটিসুটি হয়ে বসে এখনো কাঁদছে। এত কাদার মতো কোনো কিছু দেখতে পারল না কেউই। বিষয়টা খুবই নর্মাল, তবে হ্যাঁ, পরিস্থিতিটা খুবই বিব্রতকর। তাই হয়তো মেয়েটা এইভাবে ফ্যাচ ফ্যাচ করে কান্না করছে। মিনিট পাঁচেক যেতে না যেতেই ধপাধপ পা ফেলে ক্লাসে প্রবেশ করে রুদ্ধ। তার পেছনে প্রিন্সিপাল স্যার। ভয়ে তার চোখ মুখ শুকিয়ে এসে ছোট হয়ে গেছে। ঘূর্ণিঝড়ের মতো রুদ্ধকে ক্লাসে প্রবেশ করতে দেখে সকলের নজর তার দিকে গেল। এমনকি কান্নারত হুড়ো রুদ্ধের দিকে তাকালো। কয়েক সেকেন্ডের জন্য ভয় পেয়ে গিয়েছিল সে। রুদ্ধকে এই মুহূর্তে তার কলেজে দেখে বিস্ময়ে হাঁ হয়ে গেল হুরের মুখ। সে কল্পনাও করতে পারেনি রুদ্ধ তার অসুস্থতার কথা শুনে এখানে আসবে। সে মনে করেছিল জেরিন বা লিলিকে পাঠাবে তাকে নিয়ে আসার জন্য। রুদ্ধ চোখ হুরের দিকে রেখে সামনে এগিয়ে এসে বেঞ্চের পাশে দাঁড়ালো। অতিরিক্ত কান্নার ফলে পুরো মুখ লাল হয়ে এসেছে, বিশেষ করে চোখ আর দুটি গাল। রুদ্ধ ঘাড় বেঁকিয়ে পিছনে তাকিয়ে প্রিন্সিপালের দিকে চোখ রাখল। শান্ত কণ্ঠে বলল, আপনি এখন আসতে পারেন। থরথর করে কাঁপতে থাকা পা নিয়ে রুম ত্যাগ করল প্রিন্সিপাল। চোখ পুনরায় হুরের দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, কি হয়েছে তোমার? হুরের মুখ থেকে কোনো জবাব আসলো না। উল্টা বিস্ময় নিয়ে তার দিকেই তাকিয়ে রইল। চোখে তার পানির বিল জমে গেছে। হুরের কাছ থেকে কোনো জবাব না পেয়ে রুদ্ধ আর একটু সামনে এগিয়ে এসে হুরের দিকে ঝুঁকে তার কপাল স্পর্শ করল। তাপমাত্রা স্বাভাবিকই মনে হলো। শরীর সোজা করে পুনরায় দাঁড়ালো। একই ভঙ্গিতে আবার প্রশ্ন করল, কি হলো বলছো না কেন? কি হয়েছে? জ্বর তো হয়নি, তাপমাত্রা তো ঠিকই মনে হলো। রুদ্ধকে কি জবাব দেবে ভেবে পাচ্ছে না হুর। কিভাবে বলবে তার মেয়েলি সমস্যার কথা? অসহায়ত্ব চোখ নিয়ে তিন বান্ধবীর দিকে নজর রাখল। তাদের মুখও করুণ দেখালো। তারাও ভাবতে পারেনি যে কোনো পুরুষ হুরকে নিতে আসবে। তবে তিন বান্ধবী রুদ্ধকে দেখে ফিট হয়ে ফিদা হয়ে গেছে। রুদ্ধের দিক থেকে চোখ সরাতেও তাদের মন চাচ্ছে না। হুর বান্ধবীদের থেকে চোখ সরিয়ে রুদ্ধের দিকে তাকিয়ে আমতা আমতা করে বলতে লাগলো, আমি ভ্রু কুচকে আসলো রুদ্ধের। গলার স্বর খাদে নামিয়ে বলল, আমতা আমতা না করে ভালোভাবে বলো। এবারও বলতে পারল না হুর। ভীষণ অস্বস্তি হতে লাগলো। হাত কচলানোর মাত্রা আরও বেড়ে গেল। ভীষণ রাগ লাগলো রুদ্ধের। রাগের চোটে শিরা উপশিরায় রক্ত দ্রুত গতিতে চলাচল শুরু করলো। নিজের রাগ দমন করতে না পেরে কয়েক কদম এগিয়ে এসে হুরের বাহু ধরে দাঁড় করালো। নিজের নিকটে নিয়ে এসে দাঁতের দাঁত চেপে বলতে লাগলো, এই মেয়ে, কথা কানে যাচ্ছে না? সেই কখন থেকে প্রশ্ন করে যাচ্ছি। আমার মূল্যবান সময় নষ্ট করে এখানে এসেছি, এর গুরুত্ব কি নেই তোমার কাছে? আর একবার যদি আমার প্রশ্ন করতে হয় তাহলে থাপড়িয়ে কাল। বলার মাঝে চোখ পড়ল লো বেঞ্চে থাকা লেপ্টে যাওয়া শ্বেত রক্তের দিকে। সাথে সাথেই ভ্রু কুচকে আসে তার। কুচকানো ভ্রু নিয়ে আবারও হুরের দিকে তাকায়। চোখ মুখ খিচে বন্ধ করে আছে সে।
হুরের বাহু ধরে একটু বাঁকা করতেই পেছনের জামার কিছু অংশ চোখে পড়ে, সাথে সাথেই শীতল হয়ে আসে পুরো মুখশ্রী। হুরের বাহু থেকে নিজের হাত ছাড়িয়ে নিয়ে পিছনে চলে যায় সে। রুদ্ধের কাছ থেকে ছাড়া পেয়ে হুর আবার কোনায় গুটিসুটি মেরে বসে, শক্ত গলায় হুরের উদ্দেশ্যে বলে, এখানে এসে দাঁড়াও। ফ্যালফ্যাল করে রুদ্ধের দিকে তাকিয়ে রইল হুর। কী কারণে রুদ্ধ তার সামনে দাঁড়াতে বলছে তা বোধগম্য হচ্ছে না, আর এই অবস্থায় তাকে তার সামনে দাঁড়াতে বলছে, ব্যাপারটা খুবই লজ্জাজনক। লোকটা সব বুঝেও তার সাথে এমন করছে। চারপাশে হাত পা ছড়িয়ে গড়াগড়ি করে কান্না করতে মন চাচ্ছে তার। হুরের কোনো প্রতিক্রিয়া না দেখে রুদ্ধ এবার তাকে ধমকে ওঠে। আসো। সর্বাঙ্গ কেঁপে ওঠে হুরের। এবার আর রুদ্ধের কথা অমান্য করার স্কোপ নেই। কম্পিত শরীর নিয়ে রুদ্ধের সামনে মাথা নিচু করে দাঁড়ালো, তবে হাত কচলানো এখনো বন্ধ হলো না। রুদ্ধ নিজের গায়ে থাকা কোটটা খুলে হুরের কোমরে পেঁচিয়ে দিল, তারপর হুরকে ঘুরিয়ে পিছন সাইডে দেখতে লাগলো। কোট দ্বারা সবকিছু কভার হয়ে গিয়েছে, রক্তের ছাপ বোঝা যাচ্ছে না। হুরকে কাছে টেনে এক ঝটকায় তাকে কোলে তুলে নিল। আকস্মিক নিজেকে রুদ্ধের কোলে দেখে চোখ কোটর থেকে বেরিয়ে আসতে চাইল। হৃৎপিণ্ডের ধুকপুকানি হঠাৎ করে বেড়ে গেল, শরীর অসাড় হয়ে আসলো। তবে এতে রুদ্ধের কোনো পরিবর্তন দেখা মিলল না। সে স্ট্রংলি হয়ে দরজার দিকে এগিয়ে যেতে লাগলো হুরকে কোলে নিয়ে। দরজা দিয়ে বাহির হওয়ার সময় দরজার বাহিরে থাকা দুটি গার্ডকে উদ্দেশ্য করে রুদ্ধ বলে, ভেতরে ম্যামের ব্যাগ আছে, নিয়ে এসো। রুদ্ধের কথা মাফিক একজন গার্ড ক্লাসের ভেতরে প্রবেশ করে হুরের ব্যাগ নিয়ে আসলো। হুরকে কোলে নিয়ে দোতলা থেকে নিচে নেমে আসলো। কোলে করেই তাকে পার্কিং এরিয়াতে নিয়ে গেল। গাড়ির পিছন সিটে বসিয়ে সেও বসে পড়ল। সেই মুহূর্তে একজন গার্ড রুদ্ধের হাতে হুরের ব্যাগ থামিয়ে দিল। রুদ্ধ ব্যাগটি নিয়ে তার এবং হুরের মাঝখানে ফাঁকা জায়গায় রেখে দিল। জানালার সাথে সেটে গুনগুন করে কান্না করছে হুর। কান্না করতে করতে বোধহয় আজ সে শহীদ হয়ে যাবে, এমনটাই পণ করে বসে আছে। থামবার নাম নিচ্ছে না এই অহেতুক কান্না। রুদ্ধ এবার নিজের গলার স্বর গম্ভীর করে বলে, এত ফ্যাঁচ ফ্যাঁচ করে কান্না করার কোনো কারণই আমি দেখতে পারছি না। ইটস এ নর্মাল ম্যাটার। এমন না যে শুধু তোমার সাথেই ঘটছে। পৃথিবীতে কোটি কোটি মেয়ে আছে যারা এই সমস্যা নিয়ে জীবন কাটাচ্ছে। এই প্রথম তুমি এই সমস্যার সম্মুখীন হওনি। তবে হ্যাঁ, পরিস্থিতিটা হয়তো কিছুটা অন্যরকম আজকের। যা হওয়ার তা হয়ে গেছে। এখন ফ্যাঁচ ফ্যাঁচ করে কান্না করা বন্ধ করো। আমার মাথা গরম হয়ে গেলে চলন্ত গাড়ি থেকে তোমায় ধাক্কা মেরে ফেলে দেবো। ভয়ে আড়ষ্ট হয়ে গেল হুর। পর মুহূর্তে মনে পড়ল গাড়ি চলছে না, তাই ভয় কিছুটা কমে গেল। সামনে তাকিয়ে দেখলো গাড়ির ড্রাইভারও নেই। হুর গলায় থাকা স্কার্ফ নিয়ে নিজের চোখ মুখ মুছে নিল। বোকাদের মতো প্রশ্ন করল, আপনি তো আমার চলন্ত গাড়ি থেকে ধাক্কা দিয়ে ফেলে দিতে পারবেন না। গাড়ি তো এখন চলছেই না, তাই আমায় ধাক্কাও দিতে পারবেন না। রুদ্ধ হুরের প্রশ্নে বিরক্ত হলো নাকি খুশি হলো কোনোটাই বুঝতে পারল না হুর। রুদ্ধ ফোন করে ড্রাইভারকে আসতে বলে ড্রাইভার কয়েক সেকেন্ডের মধ্যে গাড়িতে বসে গাড়ি স্টার্ট দিল। কয়েক মিনিটের ব্যবধানে চলে আসলো রুদ্ধ ম্যানশনে। হুর বাড়িতে প্রবেশ করে সর্বপ্রথম চলে গেল তার রুমে। দরজা কিছুটা ভিড়িয়ে গলা থেকে স্কার্ফ খুলে কলেজের ড্রেসে ক্রস বেল্ট আর কোমরের বেল্ট খুলতে লাগলো। সেই মুহূর্তে প্রবেশ করলো লিলি। হুরের সামনে একটি ব্যাগ ধরে বলল, এই নাও। হুর এবার ব্যাগটি ভালোভাবে পর্যবেক্ষণ করলো। বুঝতে পারল না ব্যাগের মধ্যে কি আছে, তাই নিজেকে প্রশ্ন করলো, কি আছে ব্যাগের মধ্যে? আমি জানি না, রুদ্র স্যার আমাকে বলেছে এই ব্যাগ তোমাকে দিয়ে দিতে। দুই ঠোঁট গোল করে ও বলল হুর। লিলির হাত থেকে ব্যাগ নিয়ে বিছানার ওপর রাখলো। চলে গেল লিলি। হুর এবার রুমের দরজা বন্ধ করে দিল। কোমর থেকে রুদ্ধের কোট খুলল। ড্রেসিং টেবিলের সামনে গিয়ে নিজেকে দেখতে লাগলো। জামার পেছন সাইডে বেশ ভালোভাবে রক্তের মাখামাখি। লম্বা এক দীর্ঘশ্বাস ফেলল সে। ওয়াশরুমের দিকে এগিয়ে যেতে নিলেই বিছানায় থাকা ব্যাগটির দিকে নজর পড়ে। খাটের কাছে এসে ব্যাগটি হাতে নেয়। ভেতরে থাকা জিনিস বের করতেই লজ্জায় লাল নীল হতে শুরু করে। গাল গরম হতে শুরু করে দিয়েছে। শুধু গাল নয়, মনে হচ্ছে পুরো মুখ গরম হয়ে গেছে। সে কিছু মুহূর্তের জন্য ভুলেই গিয়েছিল যে এই জিনিসগুলো এখন তার খুব অত্যাবশ্যক। তবে সেই দিকে তার খেয়াল না থাকলেও রুদ্ধের ঠিকই ছিল। এই ভাবতেই যেন আরও লজ্জার চাদর তাকে মুড়িয়ে নিচ্ছে গভীরভাবে। হুর ভাবুক হয়ে মাথা নাড়িয়ে আশেপাশে দেখতে লাগলো। এখন তার মুখ্য উদ্দেশ্য হচ্ছে ছাদের সিঁড়ির খোঁজ করা। আর যেভাবেই হোক না কেন তাকে ছাদের সিঁড়ি খুঁজতেই হবে। রহস্যময় সিঁড়ি খুঁজতে হবে। পুরোদমে হুর মাঠে নেমেছে, মানে সিঁড়ির তালাশ করছে। এক প্রান্ত থেকে আর এক প্রান্তে হাঁটছে, কিন্তু সিঁড়ির খোঁজ পাচ্ছে না।
বিরক্ত হয়ে হুর মনে মনে বলে, এ আবার কেমন রহস্যময় সিঁড়ি রে বাবা, খুঁজেই তো পাচ্ছি না। কোন লোকে বাড়ি তৈরি করেছে তাকে ইচ্ছে মতো ধরিয়ে দিতে মন চাচ্ছে। এটা কি বাড়ি হলো নাকি? যে ছাদের কোনো সিঁড়ি থাকে না সেটা কোনো বাড়ি হয় না, কুফা বাড়ি। উফ, মাথাটা কেমন আওলা ঝাওলা হয়ে গেছে। মনে মনে এইসব কথা ভাবছে আর দ্বিতীয় তলায় পায়চারি করছে হুর। হঠাৎ করে থুবড়ে নিচে পড়ে যায়। ধপাস করে পড়ার শব্দ হয়। আর্তনাদ করে ওঠে সে। হঠাৎ করে পড়ে যাওয়ার কারণ বুঝে উঠতে পারল না হুর। শরীরের ব্যালেন্স ঠিক রেখে কোনো মতে উঠে দাঁড়ালো সে। ডান কোমরে হাত তার। থুবড়ে পড়ে যাওয়ার কারণে কোমর এবং থুতনিতে ব্যথা পেয়েছে। কোমরে তেমন একটা ব্যথা না পেলেও থুতনিতে ভালোভাবেই ব্যথা পেয়েছে। সাথে সাথে ফুলে লাল টকটকে হয়ে গিয়েছে চিবুক। এইসবে তোয়াক্কা করল না হুর। সে তো গবেষণা করতে ব্যস্ত। সে পড়ল কিভাবে? কোমরে স্লাইড করতে করতে চোখ মুখ খিচে হুর বলে, ইস, কোন হাতের কারণে রে এভাবে পড়লাম? এভাবে ঠুস ঠাস পড়তে পড়তে জীবনটা আমার তেজ পাতা। কোমর ভেঙে মনে হয় দুভাগ হয়ে গেছে। বলা শেষ। সাথে সাথে পুরুষালী গম্ভীর কণ্ঠস্বর কর্ণপাত হলো হুরের। হুইজ হাতি। খিচে থাকা চোখ মুখ খুলে ফেলল হুর। সামনে তাকিয়ে রুদ্ধকে দেখতে পেয়ে ভয় তার করুণ অবস্থা। ভুলভাল কথা এই লোকের সামনেই তাকে বলতে হয়, আর প্রতিবারই তাকে ধমক খেতে হয়। ধমক প্লাস গম্ভীর কণ্ঠ, এগুলোতে অনেক ভয় পায় হুর। তবে রুদ্ধ বোধহয় হুরের সাথে এইভাবে কথা বলতেই স্বাচ্ছন্দ্য বোধ করে, বা তার সাথে ধমক দিয়ে কথা বলতে মজা পায়, এমনটা ভাবনা হুরের। তবে এখন ভাবনাকে প্রাধান্য দিলে হবে না। রুদ্ধকে নিয়ে তার খুব টেনশন হচ্ছে। ভুল, রুদ্ধকে নিয়ে না, তাকে নিয়ে তার ভীষণ টেনশন হচ্ছে। কঠিন গম্ভীর মুখশ্রী দেখে ভয়ের মাত্রা দ্বিগুণ হচ্ছে। ভয়ের চোটে থতমত খেয়ে হুর বলে, হাতি? কোথায় হাতি? ওমা, আপনার রাজপ্রাসাদে বুঝি হাতিও বসবাস করে? রাগান্বিত হয়ে হুরের দিকে তাকালো রুদ্ধ। যার মানে এই যে হুরের করা মজা তার পছন্দ হয়নি। মাথা চুলকিয়ে হাসার চেষ্টা করলো হুর, তবে কাজ হলো না। রুদ্ধ একই ভঙ্গিতে তার দিকে তাকিয়ে আছে। রুদ্ধকে এখন কি বলবে সেটাই মস্তিষ্কে আওড়াতে লাগলো। বাধা দিল রুদ্ধ। তার দিকে তাকিয়ে ধমকে বলে উঠল, তোমার সাহস কি করে হয় আমায় হাতি বলার? আশ্চর্য বিমূঢ় হয়ে হুর পাল্টা জবাব দেয়, আমি তো আপনাকে হাতি বলিনি, যে আমার সাথে ধাক্কা খেয়েছে তাকে হাতি বলেছি। দাঁত চিবিয়ে চিবিয়ে রুদ্ধ বলে, আর ধাক্কাটা তুমি আমার সাথেই খেয়েছো। দ্যাট মিন্স তুমি আমায় হাতি বলেছো। টাফার। চুপ হয়ে গেল হুর। নিজের লজিকের জালে রুদ্রকে ফাঁসাতে চেয়েছিল, কিন্তু না, রুদ্র যেন কোনো জালে ফাঁসতে নারাজ। তার দ্বারা সম্ভব ফাঁসানো। কোনো কালই ফেঁসে যায়নি সে, আর না কখনো ফাঁসবে, সেটা যতই জটিল জাল হোক না কেন। আকস্মিক ডুকরে কেঁদে উঠল হুর। হঠাৎ হুরকে কাঁদতে দেখে ভিতর দিক থেকে হক চকিয়ে গেল রুদ্ধ। চেহারার গম্ভীরতা কমিয়ে আনলো। শান্ত সুরে জিজ্ঞেস করলো, কি হলো, কান্না করছো কেন? হুর হেঁচকি তুলতে তুলতে বলল, বিশ্বাস করুন, আমি ইচ্ছে করে আপনাকে হাতি বলিনি। আমি যদি জানতাম আপনি এখানে আছেন তাহলে কখনো আপনার হাতি বলতাম না। প্লিজ আমায় ক্ষমা করে দিন। আমায় মারবেন না আপনি। আমি আর কখনো আপনার সামনে আসবো না। আমি আর কখনো হাতি বলবো না। প্লিজ লাস্ট বারের মতো আমায় ক্ষমা করে দিন। কান্নারত হুরের দিকে চেয়ে রইল রুদ্ধ। মেয়েটা মাথা নিচু করে কান্না করছে। কান্নার শব্দ খুবই আস্তে শোনা যাচ্ছে। মেয়েটার একদম কাছে কেউ না আসলে বুঝতেই পারবে না সে কান্না করছে। মুহূর্তেই রক্তিম আভা ছেয়ে গেল সারা মুখশ্রীতে। থুতনির দিকে চোখ গেল রুদ্ধের। ফুলে আলো হয়ে গেছে। বড় সড়ো না, তবে মাঝারি সাইজের আলু বলা যায়। কি করছিলে এখানে? বন্ধ চোখ জোড়া মেলে রুদ্ধের দিকে তাকালো হুর। কান্নার শব্দ বন্ধ হয়ে এসেছে, তবে চোখ দিয়ে অনবরত পানি পড়ছে। দুই হাত দিয়ে গাল মুছে মিয়ে যাওয়া স্বরে বলল, আমি সিঁড়ি খুঁজছিলাম। কপালে ভাঁজ পড়ে রুদ্ধের। জিজ্ঞেস করে, সিঁড়ি? কিসের সিঁড়ি? ওর হাত কচলাতে কচলাতে বলে, ছাদে যাওয়ার সিঁড়ি। বলেই আবার রুদ্ধের মুখ পানে চাইল। বোঝার চেষ্টা করলো রুদ্ধের ফেস রিয়াকশন। শীতল মুখশ্রী গম্ভীর দেখালো। ভীত হলো হুর। পুনরায় হাত কচলাতে কচলাতে বিশ্লেষণের ভঙ্গিতে বলল, আসলে আমি বাহির থেকে দেখেছি বাড়িটা 3 তলা, কিন্তু ভেতর থেকে 2 তলা দেখা যায়। এই রহস্য আমি বুঝতে পারছি না। বাড়িতে যদি 3য় তলা থেকেই থাকে তাহলে তো অবশ্যই সিঁড়ি হবে, কিন্তু সিঁড়ি আমি কোনোভাবে দেখতে পাচ্ছি না। আমার মনে হয় এই বাড়িটা যে বানিয়েছে সে মদ খেয়ে বাড়িটা বানিয়েছিল, তাই তো সিঁড়ি না বানিয়ে 3য় তলা বানিয়ে দিল। রুদ্ধের দিকে তাকিয়ে দেখলো সে শীতলতার সহিত তার দিকেই তাকিয়ে আছে।
হুর মনে ভাবছে এই লোক আবার এভাবে তাকিয়ে আছে কেন? ভুল তো কিছুই বললাম না, গালিও দিলাম না, তাহলে এভাবে তাকিয়ে আছে কেন? যদিও চাহনি তার খারাপ না, তবে এই শীতল চাহনিতে কেন জানি ভয় লাগছে। মনের কথা আওড়ানো শেষ হলে গম্ভীর কণ্ঠ কর্ণপাত হয়। আসো আমার সাথে। হুর বুঝতে না পেরে বলল, রুদ্ধ পিছন ফিরে চলে যেতে যেতে বলে, ফলো মি। পিপিলিকার মতো পিলপিল করে রুদ্ধের পিছে যেতে লাগলো হুর। রুদ্ধ নিজের রুমে প্রবেশ করলো। তা দেখে হুর রুদ্ধের রুমের বাহিরে দাঁড়িয়ে পড়ল। হুরকে বাহিরে দাঁড়িয়ে থাকতে দেখে রুদ্ধ পকেটে এক হাত ঢুকিয়ে কিঞ্চিত ভ্রুকুচকে বলে, কি হলো, থেমে গেলে কেন? বিব্রত হলো হুর। রুদ্ধের রুম চোরাচোখে একটু দেখার চেষ্টা করলো, তবে সক্ষম হলো না। রুদ্ধকেও একটু দেখার চেষ্টা করলো, তবে ভয়ের কারণে দেখতে পারল না। মাথা নিচু করে মিলিত ঠোঁটজোড়া ছাড়িয়ে নিল। জিহবার মাথা একটু বের করে কোনো রকমে অধর ভেজালো, বলল, আমি আপনার রুমে আসবো? রুদ্ধ তেরামুভাবে বলল, না, আমি আমার বাথরুমে তোমায় আমন্ত্রণ জানাচ্ছি। সুরসুর করে রুমে প্রবেশ করলো হুর। পুরো রুম দেখে অবাকে মুখ হাঁ হয়ে গেছে তার। এত বড় রুম, তার রুম থেকে 3 গুণ বড় এই রুম, এবং আসবাবপত্রও দেখার মতো। গোল বিছানা, ঠিক রুমের মাঝ বরাবর, দুই পাশে ছোট টেবিল, ড্রেসিং টেবিল, ওয়ার্ড্রব, মস্ত বড় আলমারি এবং সাজিয়ে রাখা 3টি সোফা। সোফা ঠিক সামনে বড় আকারের টিভি। সোফার ঠিক কিছুটা দূরে মাছের অ্যাকোরিয়াম রাখা। লেজ নাড়িয়ে নাড়িয়ে বেশ কয়েকটি মাছ এইদিক ওইদিক ছুটে বেড়াচ্ছে, রং বেরঙের মাছ। ভাবনার ধ্যান ভাঙে রুদ্ধের কথায়। বসো। তর্জনী দিয়ে বিছানার দিকে দেখিয়ে বলল। হুর কয়েকবার বিছানার দিকে তাকিয়ে রুদ্ধের দিকে তাকালো। রুদ্ধ তা দেখে চলে গেল আলমারির কাছে। হুর বিছানায় বসলো। রুদ্ধ ফার্স্ট এড বক্স এনে বিছানার ওপর রাখলো। গা থেকে কোট খুলে শার্টের হাতার বোতাম খুলে কোনোর ওপর অব্দি ওঠালো। হুর টুকুর টুকুর নয়নে রুদ্ধকে দেখতে লাগলো। চোখ তার বরাবর রুদ্ধের ফোলা ফোলা বুক এবং হাতের বাহুতে। বেশ আকর্ষণীয় লাগছে চওড়া ফোলা বুক এবং বাহু। রুদ্ধ এবার হুরের মুখোমুখি হয়ে দাঁড়িয়ে রইল। মুখ উঁচু করে রুদ্ধের মুখের দিকে তাকিয়ে রইল হুর। লম্বায় যেখানে হুর 5 ফুট 3 ইঞ্চি, সেখানে রুদ্ধ 6 ফুট 1 ইঞ্চি, তাই মাথা উঁচু করে রুদ্ধের দিকে তাকিয়ে আছে। রুদ্ধ ফার্স্ট এড বক্স থেকে স্যাভলন আর তুলো বের করলো। তুলোয় স্যাভলন লাগিয়ে হুরের থুতনির একপাশে আলতো করে হাত ছোয়ালো। ডান হাতে থাকা তুলো চেপে ধরল হুরের ক্ষতস্থানে। জ্বলে উঠল ক্ষত জায়গা। চোখ মুখ খিচে বন্ধ করলো। বাম হাত চলে গেল রুদ্ধের ডান হাতের ওপর। নিজের হাতে নরম কিছুর স্পর্শ পেয়ে হাতের দিকে তাকালো রুদ্ধ। পলকবিহীন কিছুক্ষণ তাকিয়ে রইল। তারপর হুরের মুখের দিকে একটু ঝুঁকে হুরের ক্ষতস্থানে ফু দিতে লাগলো। থুতনিতে জ্বালার রেশ কমে আসতেই চোখ খুলে তাকালো হুর। রুদ্ধকে নিজের এত কাছে দেখে চোখ স্থির হয়ে গেল তার। নিঃশ্বাস থমকে গেল। খুব সুন্দর স্মেল আসছে তার কাছ থেকে, হয়তো পারফিউমের। গরম নিঃশ্বাস মুখে আঁচড়ে পড়তেই হৃৎপিণ্ড বেগতিক বিট করতে লাগলো। কণ্ঠনালী শুকাতে লাগলো। বহু আগে শুকিয়ে গেছে তার ওষ্ঠ। কণ্ঠনালী না ভেজালেও এখন ওষ্ঠ ভেজাতে হবে। যেমন ভাবনা তেমন করণীয়। হুর জিহবা দ্বারা পুনরায় নিজের ওষ্ঠ ভিজিয়ে নিল। হুরকে ঠোঁট ভেজাতে দেখে রুদ্ধের কাজ থেমে গেল। হুরের মুখ আর ঠোঁটের দিকে তাকাতে লাগলো। গোলাপি ঠোঁট জোড়া কেঁপে কেঁপে উঠছে। ব্যাপারখানা ভালো লাগছে রুদ্ধের কাছে। হুরকে এইভাবে কাঁপতে দেখে স্মিত হাসল সে। মনোযোগ সেখান থেকে সরিয়ে নিজের কাজে ধ্যান লাগালো। ভালোভাবে থুতনিতে স্যাভলন লাগিয়ে পরিষ্কার করে সেখানে অয়েন্টমেন্ট লাগিয়ে দিল। হুরের কাছ থেকে সরে এসে পিছন ফিরে শার্টের বোতাম খুলতে খুলতে ওয়াশরুমের দিকে অগ্রসর হওয়া অবস্থায় বলে উঠল, যতক্ষণ না অবধি আমি আসছি এখানেই বসে থাকো। থমকানো হৃদয় নিয়ে রুদ্ধের দিকে তাকিয়ে রইল হুর। হৃদস্পন্দনের মাত্রা বেগতিক। আটকে রাখা নিঃশ্বাস জোরে জোরে নিতে লাগলো। 2 হাতের মুঠোয় বেডশিট চেপে ধরে রাখলো। নিজেকে শান্ত রাখার প্রচেষ্টা, তবে শান্ত হতে সে পারছে না। কিছুক্ষণ চোখ বন্ধ করে রইল। নিঃশ্বাসের গতি কমে আসলে ফট করে চোখ খুলল। মাথা ঘুরিয়ে পুনরায় রুমটাকে দেখতে লাগলো। এ বাড়িতে প্রথম দিন তার অবস্থান এই রুমেই ছিল, তবে তখন এত কিছু খেয়াল করেনি। রুমটা তার খুবই পছন্দ হয়েছে। যত দেখছে ততই যেন দেখতে ইচ্ছে করছে। তবে রুমের আসবাবপত্র সব সাদা রঙের। শুধু আসবাবপত্র নয়, দেওয়াল এবং রুমে থাকা পর্দাগুলোও সাদা। রুমের মাঝ বরাবর একটি বড় ঝুমুরও টাঙানো, সেটাও সাদা পাথরের তৈরি। খট করে ওয়াশরুমের দরজা খুলে গেল। সেদিকে তাকালো হুর। ঘাড়ে তোয়ালে ঝুলিয়ে বুকের দিকটায় ঝুলে আছে।
তোয়ালের এক কোণা দিয়ে চুলের পানি মুছতে মুছতে আলমারির কাছে গিয়ে দাঁড়ালো রুদ্ধ। সেখান থেকে একটি টি শার্ট বের করে পরে নিল। ড্রেসিং টেবিলের কাছে গিয়ে চুল আঁচড়ে নিল। চুল সেট করা হয়ে গেলে হুরকে বলে, ফলো মি। ঝটপট বিছানা থেকে উঠে দাঁড়ালো হুর। রুদ্ধ ব্যালকানির কাছে গিয়ে দাঁড়ালো। ব্যালকানির পাশে থাকা পর্দাটা টান মেরে সরিয়ে দিল। আঁখি পল্লবে ভেসে উঠল একটি দরজা। দরজা খুলল রুদ্ধ। সাথে সাথে দৃষ্টিগোচরে আসলো চওড়া সিঁড়ি। বিস্মিত হলো হুর। রুমের ভেতর যে মানুষ সিঁড়ি বানায় তাই প্রথম দেখল। তবে এই সিঁড়িটা কিসের তা বোধগম্য হচ্ছে না। জিজ্ঞেস করতে মন চাইলো, কিন্তু রুদ্ধের ভয় করতে পারল না। রুদ্ধ সিঁড়ি দিয়ে উঠতে লাগলো। পিছু পিছু আসছে হুড়ো। লাস্ট সিঁড়িতে এসে আবারও দৃষ্টিগোচরে আসলো আরেকটি দরজা। তবে এটা কাচের দরজা। কাচের দরজা ঠেলে ভেতরে প্রবেশ করলো রুদ্ধ। রুদ্ধের সাথে সাথে হুড়ো প্রবেশ করলো। আশ্চর্যতায় ছেয়ে গেল মুখশ্রী। এটা তো ছাদ, তার মানে রুদ্ধের রুম থেকে ছাদের প্রবেশ করা যায়। ছাদে প্রবেশ করার একমাত্র মাধ্যম হচ্ছে রুদ্ধের রুম। আকাশসম বিস্ময় নিয়ে ছাদ দেখতে লাগলো হুর। তবে স্পষ্টভাবে তেমন কোনো কিছুই বোঝা যাচ্ছে না অন্ধকারের কারণে। রুদ্ধ লাইট অন করতে ঝকঝকে হয়ে উঠল বিস্তর ছাদটি। হা হওয়া মুখে 2 হাত চেপে ধরল সে। অপরূপ সুন্দর ছাদ, যে কেউ ছাদের প্রেমে পড়তে বাধ্য। বাম পাশে সুইমিং পুলের ব্যবস্থা। সুইমিং পুলের একপাশে কাঠের বেঞ্চও রাখা, যেখানে আরামে মানুষ শুয়ে বসে থাকতে পারবে। একপাশে বিভিন্ন ধরনের ফুল গাছ দিয়ে ভরা। কয়েকটা নাম জানে হুর, তবে সবগুলোর নাম জানে না। এমন ফুল বোধহয় কখনো সে দেখেনি। হাতের ডান পাশে বড় একটি রুম দেখা গেল। পুরো ছাদ বিরাজ করে একটি মাত্র রুম, তবে বাহির থেকে দেখা গেলে বোঝা যায় না পুরোটাই 3 তলায় রুম দিয়ে ভরা। ছাদটা ঝলমল করার মূল কারণ ফেরি লাইট। রং বেরঙের ফেরি লাইট দিয়ে সাজানো পুরোটি ছাদ, বিশেষ করে সুইমিং পুলের এরিয়াতে। বিস্ময় নিয়ে হুর সবটা দেখছে। বিস্ময়ে বড় বড় চোখ জোড়া আরো বড় হয়ে এলো। টুকুর টুকুর করে সব কিছু দেখতে লাগলো। মনোমুগ্ধকর এক পরিবেশ। থেকে যেতে ইচ্ছে করছে তার এইখানে। তবে চাইলেই সে সব আশা পূরণ করা যায় না, তাও সে ভালোভাবেই জানে। তাই মনের মাঝে নতুন আশা পোষণ করল না সে। হুরের হাবভাব সব পর্যবেক্ষণ করল রুদ্ধ। কণ্ঠ শক্ত রেখে হুরকে জিজ্ঞেস করল, ছাদের রহস্য উন্মোচন করা হয়েছে? বিস্ময় চোখ নিয়ে রুদ্ধের দিকে তাকিয়ে মাথা উপর নিচ নাড়ালো। সবেমাত্র ক্লাস থেকে স্যার বেরিয়েছে। নিজের বেঞ্চ ছেড়ে সবাই উদ্বেগ হচ্ছে ক্যান্টিনে যাওয়ার জন্য। হুর নিজের ব্যাগ গুছিয়ে রাখছে। সেই মুহূর্তে সামনে দেখতে পায় তার সামনে আকাশকে। চোখ তুলে আকাশের দিকে চাইল হুর। তাকে দেখে কিছুটা নার্ভাস মনে হচ্ছে। এত নার্ভাসনেসের কারণ ধরতে পারল না হুর। প্রশ্নবোধক চাহনি নিক্ষেপ করে তার দিকে তাকিয়ে রইল। আকাশ আমতা আমতা করে কিছু বলতে চেয়েও বলতে পারছে না। এতে বিরক্ত হলো হুর। সহসা বলে উঠল, কি হলো? কিছু কি বলতে চাইছো? বললে বলো, না হলে চলে যাও। এই মুহূর্তে আমার অনেক ক্ষুধা পেয়েছে, আমি ক্যান্টিনে যাব। আকাশ হুরের পাশে বসা স্নেহা, মিমার মুক্তার দিকে তাকালো। তারাও উৎসুক দৃষ্টি আকাশের দিকে নিক্ষেপ করে তাকিয়ে আছে। মূলত জানতে চাচ্ছে আকাশের এখানে আসার কারণ কি। আকাশ তাদের চোখের চাহনি তারা বুঝে গেল তাদের মনের প্রশ্ন। দুহাত মুঠো করে ছোট্ট একটি নিঃশ্বাস ফেলল সে। মোলায়েম স্বরে বলল, সবাই আমার সাথে বন্ধুত্ব করলেও তুমি আমার সাথে বন্ধুত্ব করনি, কারণটা কি জানতে পারি? হুরের মুখের দিকে তাকিয়ে রইল আকাশ। মেয়েটির সরল মুখে কি জবাব আসবে তারই অপেক্ষা। নিজেকে শিথিল রাখল স্বর। কণ্ঠ খাদে নামিয়ে উত্তর দিল, তুমি যেহেতু আমার বাকি 3 বান্ধবীর সাথে বন্ধুত্ব করেছো, সেক্ষেত্রে আমার মনে হয় এক না একদিন আমি তোমারও বন্ধু হব। ততদিন পর্যন্ত অপেক্ষা করো। এমনটা বলছি না যে আমি তোমার সাথে বন্ধুত্ব করব না। বন্ধুত্ব আমি করব ঠিকই, কিন্তু আমার সময় লাগবে। তোমাকে ভালোভাবে না চেনা অবধি তোমার সাথে বন্ধুত্ব সম্পর্কে জড়াতে চাচ্ছি না। আশা করি তুমি আমায় বুঝবে। হুরের প্রত্যাখ্যানে হাসল আকাশ। মেয়েটি এমনভাবে প্রত্যাখ্যান করে যে না হেসে পারা গেল না। এমন প্রত্যাখ্যান শুনে যে কেউ গলে যেতে বাধ্য। আকাশও বাধ্য হলো গলে যেতে। হুরের মুখ পানে চেয়ে স্মিতস্বরে বলল, আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আমি অপেক্ষা করব তোমার জন্য। তবে এখন একসাথে তো খাবার খাওয়াই যেতে পারে, তাই না? ধরে নাও আমি আজ তোমাদের অফার করছি অ্যাজ এ ক্লাসমেট। অন্যদিন না হয় আমি তোমার সাথে তোমার কাছ থেকে অফার চেয়ে নেব। আকাশে দেওয়া প্রপোজালে নিজের মুখে খানিক চিন্তিত ভাব প্রকাশ্যে আনল হুর। তারপর আলতো হেসে বলল, আচ্ছা যাও, আজ তোমায় সুযোগ করে দিলাম। যত পারো আজ আমাদের খাইয়ে দাও।
শুধু আজ কেন, ভবিষ্যতে আরো কতবার তোমাকে লুফে নেব সেটা তুমি নিজেও টের পাবে না। সবকিছুর সাথে কম্প্রোমাইজ হলো, খাবারের সাথে নো কম্প্রোমাইজ। শেষের কথা অভিজ্ঞদের মতো করে বলল হুর। হেসে ফেলল সবাই। স্নেহা বলল, ফ্রির খাবার খেতে খুবই মজা, আর যদি হয় ক্লাসমেটের কাছ থেকে এমন প্রস্তাব পাওয়ার, তাহলে তো আর কোনো কথাই নেই। তুমি চিন্তা করো না আকাশ, আজ তুমি 1 পয়সাও নিজের সাথে বাড়ি নিয়ে যেতে পারবে না। মস্ত বড় একটা সুযোগ হাতে পেয়েছি, এটাকে একদমই হাতছাড়া করা যাবে না। তাল মেলালো মিম। একদম ঠিক বলেছিস। চলো আকাশ, দ্রুত চলো, অনেক ক্ষুধা লেগেছে। আজ দেখবো তুমি আমাদের কত খাওয়াতে পারো। হুরের কথাতে ভরকে না গেলেও মিম আর স্নেহার কথা শুনে ভরকে গেল আকাশ, কারণ সে হাড়ে হাড়ে চেনে এদের স্বভাব। হকচকিয়ে বলে ওঠে, আচ্ছা ঠিক আছে, আমিও দেখব আজ তোমরা কত খেতে পারো। বিকেল 3টা। হুর দুপুরের খাবার খেয়ে ড্রয়িং রুমের সোফাতেই উল্টো হয়ে শুয়ে পড়েছে। ভেজা চুল তার ছড়িয়ে ছিটিয়ে আছে সোফা এবং ফ্লোরে। রুদ্ধ বাড়িতে প্রবেশ করে ড্রয়িং রুমের দিকে এগিয়ে যেতে নিলেই সোফায় ঘুমরত অবস্থায় হুরকে দেখতে পায়। ভ্রু কিঞ্চিত কুঁচকে আসে তার। রুম ছেড়ে ড্রয়িং রুমের সোফায় ঘুমানোর রহস্যটা বোধগম্য হচ্ছে না তার। অনেক চিন্তা করেও সমীকরণ মেলাতে পারল না সে। পাশ থেকে জেরিনকে দেখতে পেয়ে তাকে জিজ্ঞেস করল, ও এভাবে ঘুমিয়ে আছো কেন? রুদ্ধের প্রশ্নে কিছুটা হাসল জেরিন, শব্দহীন হাসি। হুরের দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, দুপুরের খাবার তার পেটে অতিরিক্ত পড়ে গেছে, তাই ভরা পেট নিয়ে সিঁড়িতে উঠতে পারবে না বলে নিজের রুমে যায়নি। সোফার রুমে বসে থেকে কখন যে উল্টো হয়ে ঘুমিয়ে পড়েছে নিজেও জানে না। ও ঘুমাচ্ছে দেখে আমিও আর ডাক দিইনি। রুদ্ধের কাছ থেকে কোনো উত্তর আসলো না। উত্তরের আশাও করল না জেরিন, কারণ সে জানে রুদ্ধ তার কথার পিঠে কোনো জবাব দেবে না। নিজের সময় অপচয় না করে জেরিন সেখান থেকে চলে গেল। রুদ্ধ এক পলক হুরের দিকে তাকালো। হুরের সামনের চুলগুলোর কারণে তার মুখমণ্ডল দেখা যাচ্ছে না। অকস্মাৎ নড়ে চড়ে উঠল হুর। বাম পাশে ফিরতে চাইল, কিন্তু বাম পাশে ফিরতে গেলে তো ধপাস করে ফ্লোরে পড়ে যাবে। তবে সেই দিকটায় খেয়াল নেই হুরের। সে এখন ঘুমে বিভোর। রুদ্ধ যখন দেখল হুর আস্তে আস্তে বাম সাইডে হেলে পড়ে যাচ্ছে, তখন দ্রুতগতিতে হুরের কাছে এসে তাকে ধরে ফেলে। হুরকে ঠেলে দিয়ে ভালোভাবে শুয়ে দেয়। এতেও তার মন মানে না। ভাবে আবার যদি পাশ ফিরে শুতে চায় তাহলে আবারও পড়ার সম্ভাবনা থাকতে পারে। তাই আর একুলকুল না ভেবে চট করে হুরকে কোলে তুলে নেয়। বিপত্তি ঘটল চুল নিয়ে। লম্বা ঘন ছেড়ে দেওয়া চুল নিজের মতো করে মাটিতে লুটুপুটু খাচ্ছে। ভাবনায় পড়ে গেল রুদ্ধ। চুল নিয়ে কি করা যায় ভাবতে লাগলো, তবে মাথায় কোনো বুদ্ধি খেলল না। তাই হুরকে সেইভাবে কোলে নিয়ে এগিয়ে যেতে লাগলো। 2 কদম এগানোর পর থেমে গেল, কারণ 3য় কদম ফেলার সাথে সাথেই পায়ের নিচে হুরের চুল এসে যায়। চুলে টান পড়ায় কুকিয়ে ওঠে হুর। তৎক্ষণাৎ রুদ্ধের বুকে মাথা রেখে বাম হাত রুদ্ধের গলায় থাকা টাইপ মুট করে ধরে। এতক্ষণ যাবৎ হুরের মাথা রুদ্ধের বাহুতে ছিল। বাহু থেকে মাথা বুকে আসতেই শ্বাসরুদ্ধ করা অবস্থা তার। রাগও লাগছে তার প্রতি। এতটা কেয়ারলেস মানুষ কিভাবে হতে পারে? ঘুমানোর জন্য রুম থাকা অবস্থাতেও সোফায় ঘুমানোর অপরাধে তাকে কঠিন শাস্তি দিতে ইচ্ছে করছে তার। বাম হাত কিছুটা ঢিলু করে হুরের চুলগুলো মুট করে ধরে উঁচু করে। তারপর হুরকে নিয়ে ওপরের দিকে অগ্রসর হলো। হুরের বিছানায় শুয়ে দিল। হুরকে বিছানায় শুয়ে দিলেও হুর রুদ্ধকে ছাড়ে না। সে তার টাই এখনো ধরে আছে। বিপাকে পড়ে গেল রুদ্ধ। নিজের টাইয়ের দিকে কয়েক পলক তাকিয়ে হাত বাড়িয়ে টাই ধরে কয়েকবার ঝাড়া মারে হুরের হাত ছাড়ানোর, কিন্তু সফল হলো না। এবার হুরের হাতের উপরে হাত রেখে হাত ছাড়ানোর চেষ্টা করে। হাত স্পর্শ করতেই চমকে উঠল রুদ্ধ। বিস্ময় নিয়ে হুরের মুখের দিকে তাকালো, আবার তাকালো হুরের হাতের দিকে। চোখের পলক কয়েকবার ঝাপটা মেরে হুরের হাত স্পর্শ করলো। তুলোর চেয়েও তুলতুলে মনে হলো হুরের শরীর, কিন্তু রুদ্ধ তো জানে যারা দেখতে গোলুমুলু তাদের শরীর ভীষণ তুলতুলে হয়। কিন্তু হুর তো দেখতে রোগা পাতলা, তাহলে হুরের শরীর এত নরম তুলতুলে কিভাবে হলো সেটাতেই বিস্ময় হতবম্ব হয়ে গেছে সে। হুরের হাত আর একটু টিপে কয়েকবার পরখ করে নিল, আসলে কি ফুলের শরীর নরম নাকি তার বুঝতে ভুল হচ্ছে। কিন্তু না, কয়েকবার পরীক্ষা করার পরও যখন দেখলো প্রতিবারের ফলাফল একই আসছে, তখন মানতে বাধ্য হলো যে রোগা পাতলা শরীরের রমণীদেরও শরীর নরম তুলতুলে হয়। হুরের দিকে আর চেয়ে থাকতে পারল না আর রুদ্ধ। হুরের প্রতি তার আকর্ষণ বেড়ে যাচ্ছে, যা তার পার্সোনালিটির সাথে যায় না। আকর্ষিত হতে চায় না হুরের মাঝে।
তাই নিজেকে সংযত করে হুরের হাত নিজের টাইয়ের থেকে ছুটিয়ে চলে গেল। ঘুম থেকে উঠতে উঠতে 5:30 বেজে যায় হুরের। সে ফ্রেশ না হয়ে রুম থেকে ঘুমো ঘুমো চোখ নিয়ে নিচে নেমে পড়ে। ড্রয়িং রুমে এসে সোফায় আবারও বসে থেকে মাথা সোফার সাথে হেলান দিয়ে চোখ বুজে ফেলে। ঘুম তার এখনো কমপ্লিট হয়নি। আজ খুব ঘুম পাচ্ছে তার। এত ঘুমের রহস্য সে ঠাউর করতে পারছে না। কিছু সময় ভেবে এই ঘুমকে হুর মরা ঘুম নামে আখ্যায়িত করল। ঘুমাতে তার মোটেও ইচ্ছে করছে না, কিন্তু ঘুমের রেশ এখনো থাকায় চোখ বাধ্যতামূলক বন্ধ করতে হচ্ছে। গভীর নিদ্রায় তলিয়ে যাওয়ার আগে কর্ণকুহরে গম্ভীর স্বরের ধমক প্রদর্শন হয়। এই মেয়ে, এভাবে সোফায় পড়ে পড়ে ঘুমাচ্ছ কেন? বিকেলের সময়ও দেখেছি সোফায় উল্টো হয়ে ঘুমিয়ে পড়ছিলে। সোফা তোমার বেড নয় যে যখন মন চাইবে তখন শুয়ে থাকবে। ঘুমাতে হলে রুমে গিয়ে ঘুমাও। ফট করে আঁখি পল্লব খুলে ফেলল হুর। ইয়া বড় বড় করে চোখ রুদ্ধের মুখশ্রীতে তাক করল। রুদ্ধের কথা কান অবধি পৌঁছালেও মস্তিষ্ক অবধি পৌঁছাতে সক্ষম হয়নি। ঘুমের ঘোর এখনো কাটিয়ে উঠতে পারেনি, তাই ড্যাব ড্যাব করে রুদ্ধের দিকে তাকিয়ে রইল সে। হুরকে এইভাবে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকতে দেখে কপালে কয়েকটি ভাঁজ পড়ল রুদ্ধের। জিজ্ঞেস করল, কি হয়েছে? এভাবে তাকিয়ে আছো কেন? হুর মনে করেছিল সে স্বপ্নের মাঝে রুদ্ধকে দেখতে পাচ্ছে এবং স্বপ্নের মধ্যে এসে তাকে উড়াধুরা বকাঝকা করছে, তাই তো এইভাবে দৃষ্টিপাত করে তার দিকে তাকিয়েছিল। যখন বুঝলো এটা কোনো স্বপ্ন না, তখন বিচলিত হলো তার মন। রুদ্ধের বলা কথা মস্তিষ্কে ঢোকাতেই তৎক্ষণাৎ উত্তরের সন্ধান খুঁজতে লাগলো। ঘুমের রেশ পুরোপুরি কাটেনি দেখে মস্তিষ্ক তাকে সঠিকভাবে কোনো উত্তর দিতে পারছে না। তবে এই পরিস্থিতি থেকে বের তো হতেই হবে, তাই নিজে দৃষ্টিভঙ্গি না বদলে বলে উঠল, আসলে কিভাবে কিভাবে যে চলে এসেছি নিজেই বুঝতে পারছি না। আমার মনে হয় কি জানেন, আমার বোধহয় ঘুমের ঘোরে চলার অভ্যেস আছে, তাই মনে হয় ঘুমের ঘোরে এখানে এসে শুয়ে পড়েছি। আপনি কিছু মনে করবেন না, হ্যাঁ? পরবর্তীতে ঘুমের ঘোরে আর যেখানেই যায় না কেন, আপনার সোফাতে এসে কখনো ঘুমাবো না বলে একটু হাসার চেষ্টা করলো। তবে জোর জবরদস্তি হাসি মুখে আসছেই না। এমনভাবে ফ্যাসাদে পড়েছে যে পা দিয়ে তো দূর, হাত দিয়েও হাঁটতে পারছে না সে। রুদ্ধের দিকে তাকিয়ে থাকলো কিছুক্ষণ, হয়তো কিছু বলবে সেই আশায়, কিন্তু রুদ্ধকে কোনো কিছু বলতে না দেখে স্বস্তিকর এক নিঃশ্বাস ছাড়ল সে। আচানক রুদ্ধ প্রশ্ন করে, কেমন যাচ্ছে তোমার পড়াশোনা? আকস্মিক পড়াশোনার কথা জিজ্ঞেস করতেই কিছুটা থতমত খেয়ে গেল হুর। নিজেকে সংযত রেখে প্রশ্নের জবাব দিল, হ্যাঁ হ্যাঁ, ভালো যাচ্ছে। সোফায় বসে ভরাট কণ্ঠে আবারও বলল, ফ্রেশ হয়ে ডিরেক্ট ডাইনিংয়ে এসো। হুর বুঝল না হঠাৎ ডাইনিংয়ে আসার জন্য তাকে নেমন্তন্ন কেন করা হচ্ছে। রুদ্ধের দিকে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকিয়ে থাকলেও রুদ্ধ সেদিকে পাত্তা দেয় না। গম্ভীর স্বরে আবার বলে, গো ফাস্ট। কথা বাড়ালো না হুর। উঠে গিয়ে সোজা চলে গেল তার রুমে। ফ্রেশ হয়ে সোজা ডাইনিং টেবিলে চলে আসলো। রুদ্ধ তার বরাদ্দ করা চেয়ারে বসে আছে। বিপরীত পাশের চেয়ারে রুদ্ধের মুখোমুখি হয়ে বসলো হুর। সেই মুহূর্তে ডাইনিং টেবিলে প্রবেশ করে জেরিন। ট্রেতে করে খাবার এনে টেবিলে রাখলো। হুর জেরিনের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, লিলি আপু কোথায়? অনেকক্ষণ ধরেই তাকে দেখছি না। কাজের ফাঁকে জেরিন হুরের প্রশ্নের উত্তর দিল, কিছু কাজের জন্য বাহিরে গিয়েছে, কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। খাবার রেখে নিজের কাজে চলে গেল জেরিন। এইদিকে ডাইনিং টেবিলে দুইজনের মাঝে নিস্তব্ধতা। রুদ্ধ সব খাবারের প্লেটের ওপর থেকে ঢাকনা সরিয়ে দিয়েছে। প্লেট এবং বাটির ওপর থেকে ঢাকনা সরাতেই হুরের দৃষ্টিগোচরে আসে স্পাইসি চিকেন, তন্দুরি, চাউমিন, চিকেন হোয়াইট সস পাস্তা, সাথে আছে কয়েক পদের সস। খাবারের দিক থেকে চোখ সরিয়ে রুদ্ধের দিকে তাকালো। রুদ্ধ হুরের দিকে এতক্ষণ তাকিয়েছিল। হুরের চোখে মুখে প্রশ্নবোধক চাহনি দেখে রুদ্ধ চোখের ইশারায় খাবারের দিকে তাকিয়ে তাকে খেতে বলল। নিজ প্লেটে অল্প অল্প করে খাবার নিয়ে খেতে লাগলো সে। টুংটাং চামচের শব্দ আসছে ডাইনিং টেবিল জুড়ে। শব্দটা আসছে অবশ্য রুদ্ধের কাছ থেকে। রুদ্ধ কাঁটা চামচ আর নাইফ দিয়ে চিকেন কেটে কেটে খাচ্ছে, আর হুর তার হাতের ব্যবহার করে খাচ্ছে। এমন বড়লোকি লাইফস্টাইল তার পছন্দ নয়। হাত থাকতে কিসের জন্য প্রতিবন্ধীদের মতো চামচ আর ছুরির ব্যবহার করে খেতে যাব? যতদিন পর্যন্ত হাত ভালো থাকবে ততদিন পর্যন্ত হাতের ব্যবহার করে খাবার খাবো, তাও বড়লোকদের মতো কাঁটা চামচ ছুরির ব্যবহার করে খাবো না। মনে মনে এইসব ভাবছে হুর। বেশ অ্যাটিটিউডের সাথে খাবার খাচ্ছে রুদ্ধ, লুকিং লাইক আ শাহেনশাহ। শক্তপোক্ত হাতে থাপ্পড় খেয়ে ফ্লোরে আতশোয়া হয়ে শুয়ে থেকে কান্না করছে হুর।
এক থাপ্পড়ে পুরো দুনিয়া ঘুরে যাওয়ার উপক্রম। কে বলেছে টাকা দিয়ে দুনিয়া ঘোরা যায়? ঘুরতে হলে শুধুমাত্র একটাই থাপ্পড় যথেষ্ট, তাতেই দিনরাত সব কিছুই টের পাওয়া যায়। শব্দ করে কান্না করছে সে, দুহাত তার দুগালে। থাপ্পড় এক গালেই খেয়েছে, কিন্তু ভয়ে অপর গালেও হাত দিয়েছে। যদি আবার রুদ্ধ তাকে শক্তপোক্ত হাতে থাপ্পড় উপহার দেয় সেই ভয়ে। মরা কান্না সহ্য করতে পারল না রুদ্ধ, তাই হাঁটু গেড়ে বসে হুরের কবজি ধরে সোজাভাবে বসিয়ে দিল। রাগে দাঁত কিরমির করে বলল, একদম ঢং করে কাটবে না, এসব ঢং আমার একদম পছন্দ না। ভুল করেছো, শাস্তি পেয়েছো, এতে কান্নাকাটির আমি কোনো কিছুই দেখতে পাচ্ছি না। কান্না থামল না হুরের, সে আগের গতিতেই কান্না করছে। রুদ্ধ বসা থেকে উঠে গিয়ে আশেপাশে থাকা মানুষদের দিকে তাকালো, কঠিন চাহনি। সবাই ভরকে গেল রুদ্ধের এমন চাহনি দেখে। সুরসুর করে যে যার জায়গায় চলে গেল, এমনকি অফিসের ওনারও চলে গেল। সব থেকে বেশি ভয় পেয়েছে ওনারই। রুদ্ধকে সে চেনে, তাই তো রুদ্ধ এখানে আসায় তার জান যায় যায় অবস্থা। রুদ্ধের চেহারা এবং তার চাহনি কোনোটাই সে নিতে পারে না, তাই তো দ্রুতগতিতে নিজ কেবিনে চলে গেল। অফিসের সব সদস্য রুদ্ধ এবং অফিসের ওনারকে দেখে হতবিহ্বল, কারণ অফিসের ওনার যে অপরিচিত একটা ব্যক্তিকে দেখে এইভাবে ভয় পাবে তা তাদের কল্পনার বাহিরে ছিল। অবশ্য লোকটি বোধহয় উঁচু মানের কোনো লোক, না হলে তো তাদের ওনার রুদ্ধকে দেখে কখনো ভয় পাবার মানুষ না। রুদ্ধ ঝুঁকে হুরের কোনোই ধরে টেনে তুলে দাঁড় করালো, সেইভাবে টেনে তাকে নিজের সাথে নিয়ে যেতে লাগলো। গাড়ির কাছে এসে ব্যাক সিটে তাকে জোর করে বসিয়ে দিল, নিজেও তার পাশে বসলো। ড্রাইভারকে বলল গাড়ি স্টার্ট দিতে। হুর নিঃশব্দে কাঁদছে আর টিস্যু দিয়ে বারবার নাক মুছছে। নোংরা টিস্যু জানালা দিয়ে ফেলেও দিচ্ছে। লাগাতার একই কাজ করায় রুদ্ধ এবার ধমকে ওঠে, এই মেয়ে, নাস্তা নষ্ট করছো কেন? রাগে দুঃখে রুদ্ধের দিকে তাকালো হুর, চোখে টলমল করছে পানি, তবে মুখে তার তীব্র রাগ। খ্যাপাটে বিড়ালের ন্যায় মেজাজ দেখিয়ে বলল, তো কি, নোংরা টিস্যুগুলো বাহিরে না ফেলে আপনার মুখ ডাস্টবিন হিসাবে ব্যবহার করব? কটমট করে তাকালো হুরের দিকে। তা দেখে হুর নিজের বলা কথা মস্তিষ্কে রিপিট করলো। ঝটকা খেলো বুঝি, বুঝতে পারলো ভুল কথা বলল। নিজের ভুল ঢাকার জন্য আওয়াজ করে কেঁদে দিল। হুরের এমন মুড সুইংয়ে তপ্ত নিঃশ্বাস ছাড়ল রুদ্ধ। ডান হাতের 2 আঙুল দিয়ে কপাল ঘষতে লাগলো। শান্ত স্বরে বলল, কান্না বন্ধ করো, না হলে কিছুক্ষণ পূর্বের প্রসাদ আবার নসিব হবে। শান্ত হয়ে গেল হুর। কান্না করতে করতে অবস্থা তার বেগতিক। লাল হয়ে গেছে চোখ, নাক, মুখ, এমনকি ঠোঁটও। কান্না আটকানোর জন্য ঠোঁট কামড়ে বারবার চেপে ধরার কারণে ঠোঁটও শাস্তি পেল। বাড়ির সামনে গাড়ি থামতেই 2 জন বডিগার্ড এসে গাড়ির দরজা খুলে দিল। রুদ্ধ গাড়ি থেকে নেমে দাঁড়ালো। কিছু সময় গাড়ির ভেতর বসে থেকে বেশ সময় নিয়ে গাড়ি থেকে বের হলো হুর। তীক্ষ্ণ চোখে হুরের দিকে তাকিয়ে আছে রুদ্ধ। ঘাবড়ানো দৃষ্টিতে বারবার আর চোখে রুদ্ধকে দেখছে হুর। রুদ্ধ পরিধান করা কোটের গলায় হাত দিয়ে ভালোভাবে টান টান করে নিল। স্ট্রং হয়ে সামনের দিকে এগোতে লাগলো, তবে হুর তার জায়গা থেকে নড়ছে না। হুরকে নড়তে না দেখে একজন বডিগার্ড এসে মাথা নিচু করে হাত সামনের দিকে মেলে দিয়ে নিচু স্বরে বলল, ম্যাম প্লিজ চলুন। লম্বা চওড়া বডিগার্ডের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে সামনের দিকে পা বাড়ালো হুর। চোখ তার এখনো ছলছল করছে। থাপ্পড় খাওয়ার কারণটা এখনো ঠিক মনোনিবেশ করতে পারেনি। জীবনে প্রথমবার থাপ্পড় খেলো, তাও বিনা কারণে। অন্তত থাপ্পড় খাওয়ার কারণটা তো জানানো উচিত। বিনা কারণে ফ্রিয়ের থাপ্পড় খেতে নারাজ হুর। যে কোনো কিছুর বিনিময়ে হলেও তাকে জানতে হবে তার কোমল তুলতুলে গালে থাপ্পড় পড়ার কারণ। ড্রয়িং রুমের সোফায় আয়েশ করে বসে হুঙ্কার ছেড়ে জেরিনকে ডাক দিল রুদ্ধ। তাড়াহুড়ো করে ড্রয়িং রুমে জেরিন আসতেই রুদ্ধ তাকে আদেশ করল, ঠান্ডা পানি নিয়ে এসো। তড়িঘড়ি করে রান্নাঘরে চলে গেল জেরিন। আকস্মিক রুদ্ধের করা হুঙ্কারে কিছুটা ভয় পেয়ে গেছে সে। ক্ষণে ক্ষণে হাত কেঁপে উঠছে। কী কারণে রুদ্ধ এতটা রেগে আছে ঠাউর করতে পারছে না সে। নিজের দ্বারা কোনো ভুল হয়েছে কিনা তা কিছুক্ষণ সময় নিয়ে স্মরণ করার চেষ্টা করল, তবে নিজের ভুল ধরতে পারল না। শিওর হয়ে গেল তার দ্বারা কোনো ভুলই হয়নি। তাই নির্দ্বিধায় ঠান্ডা পানি হাতে করে নিয়ে সোফার রুমে আসলো। সোফার এক কোণে হুরকে কাছুমাছু হয়ে দাঁড়িয়ে থাকতেও দেখা গেল। রুদ্ধের হাতে পানির গ্লাস দিয়ে হুরের দিকে প্রশ্ন ছুড়ে মারল, কি হয়েছে ম্যাম? আপনি ওভাবে ওখানে দাঁড়িয়ে আছেন কেন? আপনি ফ্রেশ হয়ে আসুন, আমি ডাইনিংয়ে খাবার লাগাচ্ছি। নিচু করে রাখা মাথা ধীরে ধীরে ওপরে করে জেরিনের দিকে তাকালো হুর।
হুরের চোখ মুখের অবস্থা দেখে হতবম্ব হয়ে গেল জেরিন। বিস্ফোরিত নয়নে তার দিকে তাকিয়ে দ্রুত হুরের কাছে আসলো, হাত স্পর্শ করে বিচলিত স্বরে বলল, কি হয়েছে হুর? তোমার চোখ মুখ এমন লাগছে কেন? তুমি কান্না করেছিলে? কেন করছিলে? কি হয়েছে? আবার শব্দ করে কেঁদে দিল হুর। এতক্ষণ বোধহয় জেরিনের আদর মাখা কণ্ঠ শোনার জন্য অপেক্ষা করছিল, তাই তো আহ্লাদে আপ্লুত হয়ে চোখ উপছে কান্না পাচ্ছে। তর্জনী আঙুল সোফায় বসে থাকা রুদ্ধের দিকে তাক করে ও অভিযোগের স্বরে বলল, ওই লোকটা আমায় মেরেছে। বলেই একটু বেঁকে গিয়ে তার ডান গাল দেখালো। আঁতকে উঠল জেরিন, ভীষণভাবে লাল হয়ে গেছে গাল, 4 আঙ্গুলের ছাপ স্পষ্ট বোঝা যাচ্ছে। লালের পাশাপাশি নীল রঙও ধারণ করেছে ক্ষতস্থানে। হুরের দিকে নজর সরিয়ে এবার রুদ্ধের দিকে বিস্ফোরিত নয়নে তাকিয়ে রইল জেরিন। তার বিশ্বাস করতে কষ্ট হচ্ছে যে রুদ্ধ হুরকে থাপ্পড় মেরেছে। হুরের কথা কর্ণপাতে পৌঁছানোর সাথে সাথেই সোফা ছেড়ে উঠে দাঁড়ালো রুদ্ধ। কয়েক কদমে এগিয়ে এসে দুহাত মুঠো করে শরীর খিচে কটমট চোখে হুরের দিকে তাকিয়ে বলল, তোমার সাহস দেখে ক্ষণে ক্ষণে অবাক হচ্ছি আমি। তুমি আমায় আঙ্গুল তাক করে কথা বলছো? আর মার কি তুমি সাধে খেয়েছো নাকি? ভুলের শাস্তি পেয়েছো তুমি। না তুমি ওই অফিসে যেতে, আর না তুমি শাস্তি পেতে। কে বলেছিল পাকনামি করে অফিসে যেতে? কাজ করার খুব শখ না তোমার? এই মেয়ে, তুমি কাজ করে কি করবে? কার পারমিশন নিয়ে তুমি ওই অফিসে গিয়েছিলে? তুমি কি জানো ওই অফিসের ওনার কতটা খারাপ? না, তুমি জানবে কিভাবে? তোমার তো কাজ করার মতলব, তোমার কাজ চাই। তাই তো কোনো কিছু বিবেচনা না করে মাতব্বরি করে ঢ্যাং ঢ্যাং করে চলে গেলে সেখানে। কি দরকারে তুমি চাকরি করতে গিয়েছিলে? আনসার মি, ড্যাম ইট! চিল্লানোর শব্দে হুর এবং জেরিন দুইজনেই কেঁপে উঠল। হুর ভয় পেয়ে জেরিনের গায়ের সাথে ঘেঁষে কাচুমাচু হয়ে দাঁড় হয়ে রইল। রুদ্ধের ধমকে অটোমেটিক্যালি কান্না বন্ধ হয়ে গেছে। হাত কচলাতে কচলাতে ভীতস্বরে জবাব দেয়, আমি নিজের জন্য জব খুঁজতে গিয়েছিলাম। নিজের ভরণ পোষণের দায়িত্ব নিজে নিতে চাই, তাই আমি অন্যের উপর বোঝা হয়ে থাকতে চাই না। আপনি আমার জন্য যতটুকু করেছেন তাতে। হুরের কথা শেষ হওয়ার পূর্বে আবারও তেতে উঠল রুদ্ধ। তোমার কি মনে হয় এসএসসি পাশ করার সার্টিফিকেট দেখিয়ে তুমি চাকরি পেয়ে যাবে? যেখানে মানুষরা অনার্স মাস্টার্স শেষ করার পরও চাকরি পাচ্ছে না, সে জায়গায় এইটুকুন মেয়ে হয়ে তুমি চলে গেলে চাকরি খুঁজতে? ও সরি, তুমি তো চাকরি খুঁজতে যাওনি, তুমি তো গিয়েছিলে চাকরি করতে। আমার ভাবতে অবাক লাগছে তুমি এতটা ডাফার কি করে হলে। এসএসসির সার্টিফিকেট নিয়ে ইন্টারভিউ না দিয়েই যে তোমার চাকরি দিয়ে দেয়, তাকে কিভাবে এতটা বিশ্বাস করতে পারো? আর রইল কথা তোমার ভরণ পোষণের, তোমায় কি আমি তোমার ভরণ পোষণের খরচ দিচ্ছি না? তোমার যখন যা প্রয়োজন হয় বলার আগে আমি সব হাজির করে দিচ্ছি। তারপরও তোমার মাতব্বরি গেল না, লাফাতে লাফাতে চলে গেলে চাকরি করার জন্য। এখন তোমার পড়াশোনা করার বয়স, চাকরি করার নয়। তাই কনসেন্ট্রেট তোমার পড়াশোনার উপরে দাও। যতদিন আমি আছি ততদিন তোমার দায়িত্ব কাউকে নিতে দিব না, তোমাকেও না। তাই এসব চাকরির কথা মাথা থেকে ঝেড়ে ফেলো, না হলে আজকের মতন ঘটনা পুনরায় ঘটবে। লম্বা এক লেকচার শেষ করে সিঁড়ি বেয়ে নিজের রুমের দিকে অগ্রসর হলো রুদ্ধ। জেরিন আর হুর আহম্মক দৃষ্টিতে রুদ্ধের পানে চেয়ে রইল। হুর নিজের ভুল বুঝতে পারল কিনা বোঝা গেল না। জেরিন এবার হুরের মুখোমুখি হয়ে দাঁড়িয়ে আদুরে স্বরে বলল, ইস, গাল কতটা লাল হয়ে গেছে। কেন বলো তো নিজের থেকে এত কিছু করতে গেলে? ভুলেও দ্বিতীয়বার আর রুদ্ধ স্যারের কথার বাহিরে যাবে না, না হলে পরিণাম খুবই খারাপ হবে। আজ শুধু থাপ্পড় খেয়েছো, পরবর্তীতে শরীর থেকে হাতটি আলাদা করতেও সে দ্বিতীয়বার ভাববে না। তুমি রুমে গিয়ে ফ্রেশ হও, আমি তোমার জন্য মলম নিয়ে আসছি গালে লাগানোর জন্য। ঠোঁট উল্টিয়ে জেরিনের দিকে তাকিয়ে উপরে চলে গেল হুর। বিড়বিড় করে বলতে লাগলো, বললেই হলো এসএসসি সার্টিফিকেট দিয়ে চাকরি পাওয়া যায় না। কে বলেছে পাওয়া যায় না? চাকরি যদি নাই পাওয়া যেত তাহলে কি আমি চাকরি করতে পারতাম নাকি? শান্তি মতো একদিনও চাকরি করতে দিল না আমায়। সেদিনের পর 2 দিন কেটে গেল। হুর রুদ্ধের সাথে কথা বলে না, মুখোমুখি এবং চোখাচোখি হয়ে গেলেও মুখ ফুলিয়ে অদেখা হয়ে চলাফেরা করে। রুদ্ধ চোখ বাঁকিয়ে সবটাই দেখে, তবে এই বিষয় নিয়ে হুরকে কোনো প্রশ্ন করে না। এতে মুখ ফুলানোর মেয়াদ আরও দীর্ঘ হতে থাকে হুরের। হুরের এমন মুখ ফুলানো নিয়ে লিলিয়া জেরিন ব্যাপক আনন্দ পায়, সেটা হুরের সামনে প্রকাশও করেছে। লিলিয়া জেরিন রঙ্গিলা হাসি যখন হুরের পছন্দ হয় না, তখন তাদের প্রতি আরও মেজাজ দেখায়। হুরের এমন মেজাজ দেখে যেন তাদের মজা আরও দ্বিগুণ বাড়ে।
রাগে দুঃখে হুরের চোখে পানি চলে আসে। তখন শান্ত হয় লিলিয়া জেরিন। কলেজ ড্রেস পরে হেলে ধুলে সিঁড়ি দিয়ে নামছে হুর। চোখের কোণা দিয়ে আশেপাশে তাকিয়ে রুদ্ধ আছে কিনা তা দেখার চেষ্টা করছে। এত কষ্ট করে চোরাচোখ করে রুদ্ধকে দেখতে না পেয়ে হতাশ হলো সে। কয়েক সিঁড়ি এগিয়ে নিচে নামতেই দেখলো রুদ্ধ সোফায় আয়েসি ভঙ্গিতে বসে তার দিকেই তাকিয়ে আছে। চোখে লেগে আছে তার তীক্ষ্ণ চাহনি। এই তীক্ষ্ণ চাহনির মানেটা বুঝতে পারল না হুর। তাই তো সেও রুদ্ধের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইল। চাহনি নিক্ষেপ করতে করতে সিঁড়ি থেকে নেমে দাঁড়ালো, তবে রুদ্ধের তীক্ষ্ণ চাহনির রহস্য বের করতে পারল না। সোফার কাছে এসেও সেখানে গেল না সে। পা উল্টো করে ডাইনিংয়ের দিকে এগোতে লাগলো, তবে রুদ্ধের দিকে তাকাতে তাকাতে তার দিকে চেয়ে থেকে ভেঙচি মারল। হকচকিয়ে গেল রুদ্ধ। খানিকটা সময় ধরে বোঝার চেষ্টা করলো হয়েছেটা কি। যখন বুঝলো তখন ধমকে বলে উঠল, এই দাঁড়াও। পাঁজরা স্থির হয়ে গেল হুরের। আস্তে আস্তে করে পিছন ফিরে চাইল। রুদ্ধ তার দিকে এগিয়ে আসছে। একসময় যখন রুদ্ধ এগিয়ে এসে হুরের মুখোমুখি হয়ে দাঁড় হলো, মধ্যখানে তাদের 5 থেকে 6 ইঞ্চি দূরত্ব বজায় রেখে রুদ্ধ ক্রোধ মিশ্রিত কণ্ঠে বলে উঠল, তুমি আমায় ভেঙচি কেন কাটলে? অবাক হওয়ার মতো ভান করল হুর। চোখ বড় বড় করে রুদ্ধের দিকে তাকিয়ে রইল। অবাকতার স্বরে বলল, আমি কেন আপনার ভেঙচি কাটবো? পুনরায় তীক্ষ্ণ দৃষ্টি ছুড়ে মারল রুদ্ধ। তুমি আমায় ভেঙচি কেন কাটবে তা তুমিই জানো, তাই এখন অ্যাক্টিং না করে ফটাফট বলে দাও কেন ভেঙচি কাটলে। মিয়ে গেল হুর। হুর মনে করেছিল রুদ্ধ তার ভেঙচি কাটা দেখেনি, কিন্তু জল্লাদটা তো তা দেখে নিয়েছে। এখন এই পরিস্থিতি থেকে বাঁচার উপায় বের করতে হবে হুরের। তাই তো মস্তিষ্কে প্রেসার দিতে লাগলো, কিন্তু মির্জাফর মস্তিষ্ক কোনো বুদ্ধি খুঁজে বের করতে পারছে না। এতে আরও নার্ভাস হলো হুর। কি জবাব দিবে না দিবে ভাবতে ভাবতে ফট করে বলে ফেলল, আরে ওটা ভেঙচি ছিল না, ওটা চুমু ছিল। এমন বাক্য শুনতেই আকাশ ভেঙে পড়ল দুইজনের মাথায়। হতবিহ্বল হয়ে গেল হুরও। এটা কি বলে ফেললো? বিস্ময় নিয়ে রুদ্ধ প্রশ্ন করল, ওটা চুমু ছিল? ওভাবে মুখ বাঁকিয়ে মানুষ চুমু দেয়? যাও, ধরে নিলাম ওটা চুমুই ছিল, কিন্তু তুমি চুমুটা কাকে দিলে? আমাকে? আটকে উঠল হুর। এই প্রশ্নের জবাব এখন আর কি দিবে? অতিরিক্ত দুশ্চিন্তায় ভুলভাল মুখ থেকে বের হওয়ার স্বভাব তার। এই স্বভাবটা কোনো ক্রমে সে বদলাতে পারে না। তাই তো ইচ্ছে না থাকা সত্ত্বেও তাকে মাইনকার চিপায় পড়তে হয়। বিড়বিড় করে কিছু আওড়ানোর পর আবারও ফট করে বলে উঠল, আরে আপনাকে কোন দুঃখে চুমু দিতে যাব? আমি তো চুমু আপনার পিছনে থাকা বিড়ালটাকে দিয়েছিলাম। মিথ্যা বন্ধ করে সত্যি বলো, এ বাড়িতে কোনো বিড়াল নেই। তোমার ওই ফালতু এক্সকিউজ আমায় না দিয়ে অন্য কাউকে দিও, তারা না হয় বিশ্বাস করবে। চোখের পলক বারবার ঝাপটা মেরে রুদ্ধের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল সে। হার না মেনে বলে উঠল, আমি আপনার চুমু নয়, ভেঙচি কেটেছি। তেড়ে আসলো রুদ্ধ। হকচকিয়ে কিছুটা পিছনে সরে গেল হুর। মুখশ্রীতে ভীতু আকৃতি। নিজেদের দূরত্বের ব্যবধান কমিয়ে এনে রুদ্ধ কয়েক কদম হুরের সামনে এগিয়ে আসলো। রাগে ক্ষোভে হুরের নাক টিপে দিল। সেইভাবেই ধরে রাখলো। হিসিয়ে বলল, পরের বার ভেঙচি কাটার পূর্বে মাথায় গেঁথে রাখবে যে দ্বিতীয়বার তোমার এই নাক তোমার মুখমণ্ডলে থাকবে না। বলে আরও কিছুটা জোরে চেপে ধরে ঝটকা মেরে হুরের নাক থেকে নিজের হাত সরিয়ে নিল। বেশ ব্যথা পেল হুর। আর্তনাদ করে উঠল। ডান হাত দিয়ে নাক ডলতে লাগলো। রুদ্ধের দিকে ছলছল নয়নে তাকিয়ে বলল, এভাবে মানুষ ব্যথা দেয়? আরও কিছুক্ষণ নাক ডলার পর নাক থেকে হাত সরিয়ে দিল। নাকের দিকে চোখ রাখল রুদ্ধ। লাল টকটকে হয়ে গেছে। 2 আঙুল চেপে ধরার কারণে স্পষ্ট 2 আঙুলের দাগ বোঝা যাচ্ছে। মনে মনে বিস্মিত হলো রুদ্ধ। চমকালো, ভরকালো। একবার অনিচ্ছাকৃতভাবে কর্ণপাতে এসেছিল হুর খুবই সেন্সিটিভ, তা এখন সচক্ষে দেখেও নিল। সামান্য নাক টিপাতে নাকের নাজেহাল অবস্থা। খানিকটা বিরক্ত হলো। নিজের কাজে নাকি হুরের অবস্থাতে সেটা বুঝতে পারল না। হুরের নাক থেকে চোখ সরিয়ে সামনে এগিয়ে রান্নাঘরে চলে গেল। রান্নাঘরে যেতেই লিলিয়া জেরিনকে কাজ করতে দেখা গেল। রান্নাঘরের রুদ্ধকে দেখে থমকে দাঁড়ালো লিলিয়া জেরিন। থমকিত নয়নে রুদ্ধের দিকে তাকিয়ে রইল। লিলিয়া জেরিনের চাহনি তোয়াক্কা না করে ফ্রিজের দিকে এগিয়ে গেল। ফ্রিজ খুলে সেখান থেকে বরফের টুকরো বের করলো। একটা বাটিতে ঢেলে আবার হুরের মুখোমুখি হয়ে দাঁড় হলো। ভ্রুকুচকে রুদ্ধের দিকে তাকিয়ে রইল হুর। রুদ্ধের হাতে বরফের বাটি কেন সেটার উত্তর খোঁজার চেষ্টা করল, তবে ফলাফল শূন্য।
উত্তর পেল না। অপ্রত্যাশিতভাবে এক ঘটনা ঘটে গেল। হাতের গতি বাড়িয়ে বাটি থেকে বরফের টুকরো উঠিয়ে হুরের নাকে চেপে ধরল রুদ্ধ। শ্বাসরুদ্ধকর অবস্থা হুরের। ঘটনাটা তার কাছে অপ্রত্যাশিত হলেও রুদ্ধের কাছে তা নয়, কারণ সে জেনে বুঝেই অকাজটি করেছে। হুরের কাছে এটা অকাজই মনে হচ্ছে। বিস্ময় চোখ বড় বড় হয়ে এলো তার। থমকালো, ভরকালো, চমকালো। থমকে গেল তার নিঃশ্বাস। অসাড় হয়ে আসলো শরীর। এক তো রুদ্ধের এত কাছে আসা, দ্বিতীয়ত নাকে ঠান্ডা বরফের ছোঁয়া। এমন পরিস্থিতিতে হুরেই প্রথমবার পড়েছে। ধুকপুক করছে হৃদয়। কয়েক সেকেন্ডের মাঝে নিঃশ্বাসের গতি স্বাভাবিকের চেয়ে বেড়ে গেছে। উথাল পাথাল হয়ে গেছে ভেতর। হুরের এমতো অবস্থা চক্ষুদয়ে দেখছে না রুদ্ধ। সে তার কাজে মগ্ন হয়ে আছে। খুব ধীর গতিতে হুরের নাকে বরফ ঘষা দিচ্ছে। হুর এখনো থমকিত নয়নে রুদ্ধের দিকে তাকিয়ে আছে। বরফের পানি নাক বেয়ে ঠোঁট, থুতনি, গলা ছুঁয়ে যাচ্ছে। রুদ্ধের চোখ গেল হুরের সিক্ত হওয়া নরম অধরের দিকে। তৎক্ষণাৎ তার হাত থেমে গেল। পলকবিহীন এক দৃষ্টিতে ভেজা অধরের দিকে তাকিয়ে রইল সে। হালকা গোলাপি রঙা অধরে পানি লেপটে থাকায় দেখতে আকর্ষণীয় লাগছে। হুরের মাঝেও কোনো প্রতিক্রিয়া দেখা যাচ্ছে না। সে থমকিত নয়নে পুরুষালী শক্ত কণ্ঠ ব্যক্তির দিকে তাকিয়ে আছে। বড় বড় আঁখি পল্লব আগের চেয়ে আরও বড় হয়ে আছে। ঘোরে ডুবে গেছে রুদ্ধ। হুরের অধরের দিকে তাকিয়ে থেকে একটু একটু করে তার দিকে এগিয়ে আসছে। হাত হুরের নাক থেকে সরে আসলো। গলে যাওয়া বরফের ছোট কণা হাত থেকে পড়ে গেল। দূরত্ব ঘুচিয়ে আনার জন্য আরও কিছুটা সামনে এগোতে নিলে পেছন থেকে লিলির কণ্ঠ দুইজনের কানে ভেসে আসে। ঘোর কাটে দুজনের। দ্রুত গতিতে ছিটকে সরে আসে। অপ্রত্যাশিত কাণ্ডে আচানক ঘাবড়ে গেল হুর। তবে রুদ্ধ স্বাভাবিক, যেন কিছুই হয়নি। এতক্ষণ তো নাক, থুতনি, গলা বেজেছিল হুরের, কিন্তু এখন অতিরিক্ত ঘাবড়ে যাওয়ার কারণে কপাল বেয়ে ঘাম ঝরে পড়ছে। ভয় পেয়ে হাতও কচলানো শুরু করে দিয়েছে। ঘাবড়ানো অবস্থাতে একবার রুদ্ধের দিকে তাকালো। সে দিব্যিতার মতো দাঁড়িয়ে আছে। লিলির চোখ পড়ল হুরের দিকে। হুরের সারা মুখশ্রী ভেজা দেখে বিচলিত স্বরে বলল, কি হয়েছে হুর? তোমার মুখে এমন ভেজা কেন? আর তুমি এতটা ঘাবড়ে আছো কেন? কিছু কি হয়েছে? ঘাবড়ানো স্বরেই হুর বলে উঠল। হুরের এমন ঘাবড়ানো স্বর দেখে লিলি রুদ্ধ এবং হুরকে পরখ করল। রুদ্ধ একবার হুরের দিকে তাকিয়ে গটগট পায়ে ওপরে চলে গেল। রয়ে গেল হুর আর লিলি। হুরের নিকটে এগিয়ে এসে লিলি হুরের হাত ধরে শান্ত ভঙ্গিতে জিজ্ঞেস করল, রুদ্র স্যার কি তোমায় কিছু বলেছে? বকেছে তোমায়? প্রাণ ভরে এক নিঃশ্বাস ছেড়ে স্মিত হেসে হুর উত্তর দেয়, না আপু, উনি আমায় বকেননি। নাকে একটু ব্যথা পেয়েছিলাম, সেখানে বরফ ঘষেছি, তাই মুখে পানি লেগে আছে। এখন আমি যাচ্ছি কলেজে, লেট হয়ে যাচ্ছে আমার। পিছু করে দৌড় দিল হুর। আর এক মুহূর্ত এখানে থাকা ঠিক মনে করছে না সে। ভাগতে পারলেই যেন বাঁচে। হুরের সাথে আকাশের সম্পর্ক আগের থেকে উন্নত হয়েছে। এখন প্রায় সময়ই আকাশের সাথে টুকটাক কথা হয়। হুর যখন তার সাথে কথা বলে তখন আকাশের মনে হয় সে যেন আকাশের চাঁদ নিজের হাতের মুঠোয় পেয়ে গিয়েছে। আনন্দে ছেয়ে যায় তার সারা মুখ। আকাশের দুই বন্ধুর সাথেও হুর, মিম, মুক্তা, স্নেহা সবাই বন্ধুত্ব করে নিয়েছে। ধরতে গেলে তাদের এখন দল বলা যায়। একে অপরের সাথে সবাই ফ্রি হয়ে গিয়েছে এবং কি পড়াশোনাতেও একে অপরের সহায়তা করে। ইদানিং কলেজে যাতায়াত করতে বেশ ভালো লাগে হুরের। কলেজে গেলে বন্ধুবান্ধবদের দুষ্টুমি এবং তাদের সঙ্গে পড়াশোনা করতে ভীষণ ভালো লাগে। আজ তাদের এক্সট্রা ক্লাস আছে। এক্সট্রা ক্লাসের পর তাদের ল্যাবেও নিয়ে যাওয়া হবে। তাই আজ বাসায় যেতে অনেকটা সময় লেগে যাবে। যথারীতি ক্লাস শেষে সবাই ল্যাবের উদ্দেশ্যে রওনা হলো। যেসব তথ্য তারা জানে না সেই সব তথ্য জানানোর জন্যই স্যার তাদের ল্যাবে নিয়ে গিয়েছে। ক্লান্ত হয়ে সবাই কলেজের ফাঁকা মাঠে ঘাসের ওপর বসে আছে। কম বেশি সবাই ঘামে জর্জরিত অবস্থা। আকাশ তার ব্যাগ থেকে পানির বোতল বের করে হুরের সামনে ধরল। কয়েক পল্লব বোতলের দিকে তাকিয়ে রইল হুর। তা দেখে আকাশ নিজ থেকেই বলল, তোমাকে খুব তৃষ্ণাক্ত দেখাচ্ছে, পানি খেয়ে গলা ভিজিয়ে নাও। আকাশের হাত থেকে পানি নিয়ে নিল হুর। পাশ থেকে খোঁচা মেরে মুক্তা বলে উঠল, তৃষ্ণার্ত তো আমরা সবাই, তবে আমাদের দিকে নজর না পড়ে সর্বপ্রথম তোমার নজর হুরের দিকে পড়লো। ব্যাপারটা একটু তৃষ্ণার্ত মনে হলো না? বরাবরের মতো এবারও এই মেয়ের কথা শুনে ঘাবড়ে গেল আকাশ। সে যে কোনো কাজ করুক না কেন এই মেয়েগুলো তাকে শান্তিতে বাঁচতে দেবে না। খোঁচা না মেরে কথা বলাও বন্ধ করবে না, সর্বদা বিব্রত করে যাবে। মিনমিনে স্বরে আকাশ বলল, আমি তো দেখতে পাচ্ছি সবাই তৃষ্ণার্ত।
আমি সবাইকে পানি দেব। বোতল যেহেতু একটা, তাই এক এক করে সবাইকে পানি খেতে হবে। হুরের পর না হয় তোমরাও খেও। আকাশের পাশে বসা ফিহান পিঠে চাপড় মেরে বলল, আকাশের তো দেখি ভালোই উন্নতি হয়েছে। বন্ধুদের ভুলে এখন বান্ধবীদের পিছে লেগেছে। বন্ধু তো আমাদেরই ভুলেই গেছে। আকাশের এখন এখান থেকে দৌড়ে পালিয়ে যেতে মন চাচ্ছে। না চাইতেও সর্বদা ফ্যাসাদে পড়ে যায় সে। শুধুমাত্র পানির জন্য যে সবাই তাকে এভাবে হেনস্থা করবে জানলে কখনোই হুরকে পানি অফার করতো না। অফার করতো, কিন্তু সবার সামনে না। ফিহানের দিকে তাকিয়ে মেকি হাসলো আকাশ। আরে এভাবে বলছিস কেন? আমি কি তোদেরকে পানি খেতে মানা করেছি? ওরা খাওয়ার পর না হয় তোরা খাস। আকাশের দিকে চেয়ে শিহাব খানিকটা ব্যঙ্গস্বরে বলল, পানি বেঁচে থাকলেই তো খেতে পারবো। এই পেতনিদের দেখে বোঝা যাচ্ছে তারা পানির এক ফোঁটাও অবশিষ্ট রাখবে না বোতলে।